ভারতে বসে শেখ হাসিনার রাজনীতি করার সুযোগ নেই। লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদন। দেশে এলেই গ্রেফতার, বিচার করবে আদালত। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে সুবাতাস। এবং উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ পেতে $1 লাখ ফি নির্ধারণ করতে চায় ট্রাম্প প্রশাসন। উদ্যোগে বিদেশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়া হচ্ছে না, আর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সংসদীয় কমিটিকে একথা জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির তৈরি করা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে দ্বিপক্ষীয় আলোচনা শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, এমনকি ভার্চুয়ালি দলীয় নানা বৈঠকে অংশ নিয়ে আসছেন। সম্প্রতি তিনি আবারও দেশে আসার কথা বলেছেন। এ ধরনের কর্মকাণ্ড করার সুযোগ পাওয়ায় বারবার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারতের লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এই অবস্থান অব্যাহত রাখারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি বলেও জানানো হয়। 30 বছর মেয়াদী ভারত বাংলাদেশ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। চুক্তিটির নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু না হয় উদ্বেগ প্রকাশ করে সংসদীয় কমিটি। সেই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। দেশে এলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা, নেওয়া হবে আইনি ব্যবস্থা। আদালত বিচার করবে তার নিজস্ব বিবেচনায়। এসব কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। জানান, জুলাই সনদের ভিত্তিতেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুক্রবার সকালে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার মামলাগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। একই কর্মসূচিতে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে বলেও জানান পর্যটন মন্ত্রী। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিপিপি মডেলেও হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সফরে উঠে এসেছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইতিবাচক বার্তা। 3 দিনের সফরের শেষ দিনে আজ সকালে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দ্বিতীয় দিনে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প। উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে এক নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে। কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং উনি বাংলাদেশের উপর কিরকম বিরূপ প্রভাব পড়ছে এটাও জিজ্ঞাসা করলেন। তো আমি বুঝিয়ে বললাম। সার্জিও গরের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা সামনে আসছে। প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন, যেখানে উঠে আসে ব্যবসা বাণিজ্য ও জ্বালানি খাত সহ বিভিন্ন ইস্যু। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। দুজনের বৈঠকের সময় জানা যায় বাংলাদেশকে আগের চেয়ে আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে আনা হয়েছে। এর মধ্য দিয়ে বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির স্বীকৃতি এসেছে বলে মনে করছে সরকার। সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তার এই সফর আগামীতে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আল মোহাম্মদুল খান, নিউজ 24। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের জন্য $1,00,000 ফি আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার দি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প প্রশাসন অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওপিটি কর্মসূচির সঙ্গে এই ফি যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থী আকর্ষণে নির্ভরশীল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক স্নাতকদের প্রযুক্তিগত পদে নিয়োগ দেয়া সিলিকন ভ্যালি ও ওয়াল স্ট্রিটের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও এর প্রভাব পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ওপিটি ফি আরোপের প্রস্তাবটি এখনও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আলোচনার পর্যায়ে রয়েছে। বাহাত্তর ঘণ্টা ধর্মঘটের নোটিশ দিয়েছে কানাডার অন্যতম বৃহৎ বিমান সংস্থা ওয়েস্টেজের 4,400 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। ইউনিয়নের দাবি, দায়িত্ব পালনের পরও কাজের জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের পারিশ্রমিক দেওয়া হয় না। কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টেজেট ও কর্মীদের জন্য 72 ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে। তবে ধর্মঘটের নোটিশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু হচ্ছে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে আগামী রোববার থেকেই ধর্মঘট শুরু হতে পারে। অন্যদিকে ওয়েস্টজেটের দাবি, ঘণ্টা ভিত্তিক মজুরির পরিবর্তে ক্রেডিট আওয়ার পদ্ধতিতে সব ধরনের দায়িত্বের জন্যই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়। জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে 23 বছর বয়সী হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বৃহস্পতিবার আটক হওয়া ওই ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সক্রিয় সদস্য বলে দাবি এসটিএফের। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, তার কাছে মুখ্যমন্ত্রীর সফরসূচি, যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ছিল। তবে এসব অভিযোগ এখনও তদন্তাধীন। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ককরোচ জনতা পার্টির ধারাবাহিক কর্মসূচির পর প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ব্যাপক সংস্কারের দাবিতে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রশ্নপত্র ফাঁসের শাস্তি বাড়ানোর একটি বিল পাশ হয়েছে। নতুন আইনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড দ্বিগুণ করে 10 বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। 27 জুলাই ভারতের লোকসভায় বিলটি উত্থাপন করা হয়। তীব্র বিতর্কের পর 29 জুলাই লোকসভায় ধ্বনি ভোটে এটি পাশ হয়। 30 জুলাই ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। তবে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।
জর্ডানের রাজধানী আম্মানে নিউজ 24 এর 11তম জন্মবার্ষিকী পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বস্তুনিষ্ঠ সংবাদের জন্য বাংলাদেশের কোটি মানুষের প্রিয় টিভি চ্যানেল নিউজ 24 প্রবাসীদের মধ্যেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। নিউজ 24 সবসময় প্রবাসী সংবাদকে প্রাধান্য দিয়ে থাকে, তাই প্রবাসীরা প্রতিনিয়তই তাদের সমস্যা ও প্রতিকারের কথা নিউজ 24 চ্যানেলের মাধ্যমে সরকার তথা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে পারে। তারা জানান, নিউজ 24 তাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম। নিউজ 24 শুভ জন্মদিন, আগামীর পথ চলা শুভ হোক। নিউজ 24 আমরা সবসময় প্রবাস থেকে আশাবাদী, আমাদের দুঃখ সুখের কথাগুলো সবসময় সম্প্রচার করে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মেলওয়াতিতে সুরাও আল ফাতিহা কমিটির উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির কাজী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাইখ জাফরুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলার সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিসবাহ উদ্দিন সহ আরও অনেকে। আলোচনায় ইসলামের শিক্ষাসহ পরিবার ও সমাজ জীবনে ইসলামী আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সহকারী সচিব ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল ও নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরীর মিশিগানে গমন উপলক্ষে মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তৈমুর হোসেন বিপুল বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রেমিটেন্স নয়, দেশের সংকট ও উন্নয়নের প্রতিটি পর্যায়ে প্রবাসীরা পাশে থেকেছেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি এর প্রধান কার্যালয় বাথাই গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এডিসির মার্কেটিং ডিরেক্টর রোটেরিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় আয়োজিত সভায় কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ তারিক গেল 10 বছরে প্রবাসী সেবায় কি কি করা হয়েছে তা তুলে ধরেন। তিনি জানান, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এই পর্যন্ত 15 লাখের বেশি প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট সার্ভিস সহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার শওকতুল্লাহ রিপন, সহকারী অফিসার আব্দুল্লাহ ফুয়াদ সহ কর্মচারীরা। নেপালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এবার দানা বাঁধছে সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু মুসলমান সহিংসতা দমনে পুলিশের গুলিতে 3 জনের প্রাণহানির পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে একাধিক অঞ্চলে। এরপর কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বা সান্ধ্য আইন জারি করে প্রশাসন। এছাড়াও সংঘর্ষ বন্ধে জাতীয় ঐক্যের ডাক দেন দেশটির সরকার প্রধান বালেন শাহ। ছড়িয়ে আছে যানবাহনের ধ্বংসাবশেষ, আশপাশের বহুতল ভবনেও স্পষ্ট প্রতিহিংসার ছাপ। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সংঘর্ষে উত্তপ্ত নেপালের দক্ষিণাঞ্চলীয় জেলা সুনসারের চিত্র এটি। ঘটনার সূত্রপাত সুনসারি জেলায় হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে। শোভাযাত্রায় উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে দুই সম্প্রদায়ের বিরোধ দমনে কঠোর অবস্থান নেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালালে হতাহতের ঘটনা ধরে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে দেশটির সুনসারি জেলা থেকে শুরু সহিংসতার উত্তাপ ছড়ায় সিরাহা, বীরগঞ্জ এবং সর্বশেষ সপ্তরী জেলায়। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতেও থেমে নেই বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর। এতে বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এদিকে মার্চে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বালেন শাহ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।
अवस्था थप नबिग्रियोस् कुनै पनि পরিস্থিতি যেন আর অবনতি না হয় সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সব দলের সঙ্গে বৈঠক, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে। गहन छलफल गरिएको छ। ভারত সীমান্তবর্তী এসব এলাকায় উত্তেজনা প্রশমিত না হওয়ায় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে। নীরব দাস, নিউজ 24। ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি মিরপুর উত্তরা, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, কাকুলি ও বনানী এলাকায় যান। সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে এসব এলাকা ঘুরে দেখেন, সমস্যা চিহ্নিত করেন বিভিন্ন স্থানে। কিছু বিষয়ে অসন্তোষ জানিয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। দেশে বন্ধ হচ্ছে না চাঁদাবাজি, কমছে না দুর্নীতি, অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলন। অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করেন, মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে সরকার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা। তিনি বলেন, এই সরকারের সময়ে দুর্নীতি বন্ধ হয়নি, উল্টো বেড়েছে। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি জানান বিরোধী দলীয় নেতা। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। শাহনুর রহমান, নিউজ 24, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গলা চেপে 70 ঊর্ধ্ব দাদিকে হত্যা করল নাতি। হত্যার ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। ঘাতকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে টাকা ও গয়নার জন্যই এই হত্যাকাণ্ড। এমন ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকায়। ঘুমাচ্ছিলেন মাহবুবারা বেগম। হঠাৎ রুমে ঢুকে তার গলা চেপে ধরে নাতি আবু তালহা সজীব। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে পড়ে তার দেহ। এরপর শরীর থেকে স্বর্ণের গয়না খুলে নিয়ে সটকে পড়ে সজীব। সজীব জানতো না এই রুমে সিসি ক্যামেরা রয়েছে। নিহত মাহবুবারা বেগমের একমাত্র ছেলে মাহবুব হাসান রাজধানীর অন্য এলাকায় পরিবার নিয়ে বসবাস করায় ওই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। মধ্যরাতে সেই ফুটেজ দেখতে গিয়ে জানতে পারেন পুরো ঘটনা। সাথে সাথে পুলিশকে ফোন দিলে গ্রেফতার করা হয় সজীবকে। বিছানার দিকে তাকায় যখন দেখলাম যে বিছানা এলোমেলো অবস্থা, তখন আমার মনে একটা কামড় দিয়েছে যে কি হলো। এরপর আমি প্রিভিয়াস যে পুরাতন যে রেকর্ডেড ভিডিও সেগুলো চালানো শুরু করলাম। তো ওই ভিডিও চালাতে যেয়ে আমি দেখতেছি ভিডিওতে যে সামহাও কেউ একজন এসে প্রথমে দরজার সামনে দাঁড়াইছে, তাকে দেখছে টেকছে এই করছে, আবার চলে গেছে। এর পরবর্তীতে হুট করে যেই আমার মায়ের গায়ের উপরে বসে তাকে গলা চেপে ধরছে। পরিবারের সদস্যরা জানান, সজীব কিছুদিন আগে বরিশাল থেকে বেড়াতে এসেছিল এই বাসায়। এটার পিছনে মনে হয় টাকাই ফ্যাক্ট। আর ও জানতো যে মাস শেষে তার কাছে টাকা থাকে, 1,20,000 টাকা একটা থাকার কথা তার কাছে, ভাড়াটারা করে। আর এই কথাটা জানতো সে, এই জন্যই আমার মনে হয় যে এটা করেছে। পুলিশের ধারণা, টাকা ও স্বর্ণের জন্যই হত্যা করা হয় 70 ঊর্ধ্ব মাহবুবারা বেগমকে। যে টাকা পয়সা দাবি করছিল, মানে আত্মীয়ের মধ্যে মনে হয়, ঠিক আছে। ভিডিও ফুটেজ সবকিছু পাওয়া গেছে, ঠিক আছে। আমরা এটা তো উদ্ধার হয়েছে। আর এটা মানে কিছু মানে আপনার এভিডেন্স পাওয়া গেছে, এভিডেন্স ক্রস চেক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।
যে কোনো যৌক্তিক বিষয়ে তারেক রহমানের গঠনমূলক সমালোচনা করা হবে। এই সমালোচনা গ্রহণ করার মানসিকতা যদি না থাকে তাহলে এখন থেকেই সেই মানসিকতা তৈরি করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সিলেটের গোয়াইনঘাটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করা যাবে না, এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে তাকে স্বৈরাচার বানানো হয়েছে। তারেক রহমানকে এরকম ব্ল্যাঙ্ক চেক দেয়া হবে না। এছাড়াও মন্ত্রী আরিফুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, সিলেটের গোয়াইনঘাটের তরুণ সমাজ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে। জনশক্তির ব্যবসা করে লাভ নাই, এই এলাকার তরুণদের চাকরি দরকার। যেকোনো একজন ব্যক্তি, যেকোনো একটা দল ক্ষমতার যেকোনো চেয়ারকে যখনই আমরা প্রশ্ন করা বন্ধ করে দিব, তখন থেকে ওই ব্যক্তি স্বৈরাচারের পথে হাঁটা শুরু করবে। আর এই ছিল প্রবাসের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।